সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের স্টেডিয়ামগুলোর দুরবস্থা নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি চ্যানেল 24 একটি রিপোর্ট প্রকাশের পর কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এবং নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা সেই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার KM ফয়জুল ইসলাম, তার সাথে কথা বলতে চাই। ফয়জুলই এই রিপোর্টটি করেছেন কমলাপুর স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট এবং অব্যবস্থাপনা এবং একটা দুরবস্থা, সেটা নিয়ে। ফয়জুল, এই রিপোর্টটা হওয়ার 24 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, বরখাস্ত করেছেন স্টেডিয়ামের প্রশাসককে। পরবর্তীতে তিনি নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, সেগুলো আসলে কতটা বাস্তবায়ন হবে সময় বলে দিবে। কিন্তু কেমন লাগছে, মনে হচ্ছে যে এই রিপোর্টটা করার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাগুলো নিতে উদ্যোগ নিয়েছে সরকার, সেই জায়গাটায় জানতে চাই। যেহেতু আমরা গণমাধ্যমে আছি, গণমাধ্যমের দায়িত্ব হলো আসলে দেশের মানুষের বা আমরা যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করি, আমাদের কাজটা হচ্ছে স্পোর্টসম্যানদের জন্য। তো যেদিন আমি স্টেডিয়ামে গিয়ে দেখলাম যে স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগটা মার্কেটে কাজে লাগছে, কিন্তু ফুটবলারদের কোনো কাজে লাগছে না। তো সেই সময়টা আমার কাছে মনে হয়েছে তুলে ধরা দরকার, এবং তুলে ধরার পরে এখন যেহেতু ফুটবলারদের জন্য যে স্থাপনা, সেই ফুটবলারদের জন্য সে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা তাদের নিশ্চিত করা হচ্ছে, বাড়তি কিছু না, যেটা নিশ্চিত করার ছিল সেটি করা হচ্ছে। তো নিঃসন্দেহে একজন রিপোর্টার হিসেবে বলতে পারেন, বা আমাদের যে দায়বদ্ধতা রয়েছে গণমাধ্যম হিসেবে দেশের মানুষের বা স্পোর্টসম্যানদের বা স্পোর্টসের উন্নয়নে কাজ করা, সেক্ষেত্রে নিঃসন্দেহে মনে হচ্ছে যে হ্যাঁ, দেশের জন্য কিছু একটা করার সুযোগ আমরা পেয়েছি। চ্যানেল 24 বরাবরই করে থাকে এবং আরও একটি পদক্ষেপ হলো। এবং শুধু এই স্টেডিয়াম নয়, আমি যদি বলি জাতীয় স্টেডিয়াম কিংবা ইনডোর স্টেডিয়াম কিংবা অন্য যে হকি স্টেডিয়াম, সবগুলোতেই কিন্তু পরিবেশ আসলে সেই অর্থে ভালো নয়, এবং সেটারও কিন্তু পরিবর্তনের একটা উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং নেয়ার চেষ্টা, ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, সবচেয়ে বড় যে সমস্যাটা গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী বলছিলেন যে, বা আমরা যেটা দেখেছি, আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণ করা। ওখানে অনেক ভবঘুরে মানুষের আনাগোনা রয়েছে, অনেক মাদক সেবীদের আনাগোনা রয়েছে, ছিনতাইকারী, চুরি ছিনতাই স্টেডিয়াম এলাকাগুলোতে, সবগুলোতে যেগুলোর কথা বললেন, নিত্য ঘটনা। তো সেইগুলোর রোধে প্রাথমিকভাবে যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, প্রতিমন্ত্রী বললেন যে সবকটি স্টেডিয়ামে কিন্তু পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে, এক বা একাধিক, যেন অন্তত আগে আইন শৃঙ্খলা বা অননুমোদিত ব্যক্তিদের যেন অনুপ্রবেশটাকে যেন ঠেকানো যায়। সেটি করার পরে আস্তে 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 তারা একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছেন, যাতে ক্রীড়া পরিষদের সেক্ষেত্রে বেশ সাম্প্রতিক সময়ে বেশ উদ্যোগ নিচ্ছেন, এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রণালয় সরকার থেকে পজিটিভ চিন্তা ভাবনাটা এখন পর্যন্ত আমরা দেখছি। এবং এই বাস্তবায়ন যদি হয়, দেশের মানুষের যদি উপকার হয়, সেটাই সবচেয়ে বড় কথা, বাস্তবায়ন, এবং তা করবে জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী, যিনি একসময় জাতীয় দলের ফুটবলার ছিলেন, সবাই তাকে চেনেন। তিনি নতুন পরিচয় জাতীয় ক্রীড়া পরিষদে যুক্ত হয়েছেন এবং দেশের ক্রীড়াঙ্গনকে পরিবর্তন করার একটা উদ্যোগ যে সরকারের, তারই সম্পৃক্ত হয়েছেন সেখানে। স্বাগত জানাচ্ছি আপনাকে জাহেদ পারভেজ চৌধুরী। এবং আমাদের বিষয় আসলে দেশ জুড়ে স্টেডিয়ামগুলোতে অব্যবস্থাপনা। সেটা শুধু স্টেডিয়ামটা বানানো হয়, তারপরে দোকান তৈরি হয়, কিন্তু সেটা মেইনটেইন করা হয় না, কোনো ফরম্যাটেই মেনটেন করা হয় না এবং কাউকে সেই দায়িত্বও দেওয়া হয় না। মিরপুর স্টেডিয়ামের ভেতরে কিছুটা আসলে নিয়ন্ত্রণ আছে ক্রিকেট বোর্ডের, জাতীয় স্টেডিয়ামের ভেতরে হয়তো বা ফুটবল ফেডারেশন কিংবা কমলাপুর স্টেডিয়ামের ভেতরে, কিন্তু বাইরে কিংবা আশেপাশের এলাকায় কারো কোনো নিয়ন্ত্রণ নেই এবং সরকারও সেটা দেখে না। এই জায়গাটায় আসলে আপনাদের এই বর্তমান সরকার আসলে কি চাচ্ছে এবং জাতীয় ক্রীড়া পরিষদ আসলে সেটা কিভাবে বাস্তবায়ন করতে চায়, এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। গত 3 দিন আগেই আপনারা জানেন যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক আমাদের জাতীয় স্টেডিয়াম এবং সাথে হকি স্টেডিয়াম, পাশাপাশি আমাদের ভলিবল স্টেডিয়াম, কাবাডি স্টেডিয়াম পাশে যে অব্যবস্থাপনা রয়েছে, নিজে এটা পরিদর্শন করেছেন, সাথে ডিএমপি কমিশনার ছিল এবং আমাদের মন্ত্রণালয়ের সচিব এবং যুগ্ম সচিব যারা রয়েছেন, সবাই ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই এটা ভিজিট করেছেন এবং আপনারা এটা অলরেডি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারও করেছেন। আপনারা জানেন বর্তমান সরকারের যে স্পোর্টস নিয়ে যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সো এটা বিগত অনেক দিনের সমস্যা। এই সমস্যার জন্য আপনারা এটা তো চিহ্নিত করেছে, আপনারা জানেন, আমরা নিজেরা খেলোয়াড় ছিলাম, এগুলো আমরা নিজেরাই দেখেছি। অব্যবস্থাপনা আছে এখানে, কিছু সন্ধ্যার পর এখানে মাদক, সাথে কিছু ভবঘুরেরা থাকে, ছিনতাই এগুলো নিয়ে আছে। অ্যাকচুয়ালি যেটা স্পোর্টসের একটা যে পরিবেশ, ওইখানে টোটালি নাই বললেই চলে। সো এটা নিয়ে আমরা এনএসসি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এখানে বৃহৎ একটা পরিকল্পনা করেছেন। সেটা হচ্ছে যে এখানে স্পোর্টস হাব করা। যেমন এখানে আমরা চাই যে এখানে সন্ধ্যার পর ফ্যামিলি নিয়ে যাতে এখানে স্পোর্টসের যে পরিবেশটা থাকে এটা উপভোগ করতে পারে,
সেই কারণে এখানে আমরা সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করা, পুরা সন্ধ্যার পর আলোকিত থাকা, দিন রাত আলোকিত থাকা, তারপর পরিবেশ বান্ধব যেমন বৃক্ষরোপণ থেকে শুরু করে এখানে আপনাদের জিমনেশিয়াম, আধুনিক জিমনেশিয়াম করা, তারপর মিডিয়া সেন্টার করা, এবং সাথে সাথে এখানে ওয়াকওয়ে তৈরি করা, যাতে এখানে একটা আউট স্টেডিয়াম আছে, তো ওটার পাশে যাতে সন্ধ্যার পর ইভিনিং সবাই যারা সিনিয়র সিটিজেনশিপ যারা আছে তারা যারা হাঁটতে পারে এখানে। অ্যাকচুয়ালি আবার আমরা কিছু ফুড কোর্ট করতে চাই, যেখানে স্বাস্থ্যসম্মত শুধু খাবার বিক্রি হবে, এবং এটা নির্ধারিত তালিকা আমরা করে দিতে চাই, যাতে স্বাস্থ্যসম্মত এবং আধুনিক একটা প্রেজেন্টেশন এখানে থাকবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। আচ্ছা, মানে আপনারা এই পরিবর্তনগুলো করতে চান, এই পরিবর্তনের বাস্তবায়ন আসলে সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা এই দোকানগুলো রেখে, কিংবা দোকানে যেহেতু ক্রেতা আসবে, বিক্রেতারা থাকবে, সেটা সম্ভব কতটা জানতে চাই। তার আগে দর্শক আছেন, একটা ফোন নিব, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজন ভাই, আমি হাফিজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছি। জি বলেন। ভাই, আমার প্রশ্ন হলো, যখন একটা টুর্নামেন্ট শুরু হলো তখন আমাদের চোখে এই অব্যবস্থাপনাটা চোখে পড়লো, কিন্তু এর আগে এটা কিন্তু আসলে মিডিয়াতে কখনো এইভাবে আসে নাই। এক, দুই নাম্বার হলো আর্জেন্টিনা, ব্রাজিল এবং আরেকটা দল সম্ভবত বাংলাদেশের বয়সভিত্তিক দল আসছিল আমাদের জাতীয় স্টেডিয়ামে খেলার জন্য। আমাদের জাতীয় স্টেডিয়ামেরও একই দুর্দশা, একই অব্যবস্থাপনা। তাহলে এরকম যদি হয়, এমনিতে আমাদের ফুটবল অবকাঠামো একেবারে দুর্বল, কিন্তু বিশ্ব মিডিয়াতে যদি এই খবরগুলো যায় যে একটা টুর্নামেন্ট শুরু হওয়ার পর বা আন্তর্জাতিক কোনো দল আসার পর একটা স্টেডিয়ামের এরকম এতটাই নোংরা অবস্থা, তাহলে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তিটা কোথায় দাঁড়ায়? এই কর্তৃপক্ষ কেন আগে এই নজরটা দেয় না, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্ন আমাদেরও একই প্রশ্ন, কিন্তু শেষ দেরিতে হলেও যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ উদ্যোগ নিয়েছে, এখন আপনার চাই যে আসলে এই উদ্যোগগুলো বাস্তবায়ন হোক। অনেক দেরি হয়ে গেছে, এটা সত্য, পুরো সিস্টেমটা আসলে অন্যভাবে গড়ে উঠেছে, যেটা হওয়ার কথা না, কিন্তু তারপরও পরিবর্তন হোক, এটা আমরা চাই। আমি একটু ফাইজুলের কাছ থেকে আসতে চাই, জায়েদ পারভেজের কাছে, যে ফাইজুল, আপনার কি মনে হয় যে জাতীয় ক্রীড়া পরিষদ যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, কিংবা উদ্যোগ, জায়েদ পারভেজ চৌধুরী অনেকগুলো উদ্যোগের কথা বললেন, মানে এটা যদি সত্যি হয়, এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণ মনে হয়, যেটা এখনো আমি বিশ্বাস করতে পারছি না যেটা হবে। মানে আপনি আসলে মনে করেন কিনা যে জাতীয় ক্রীড়া পরিষদ এটা করতে পারবে, কিংবা এই পরিবেশটা আসলে বদল করতে পারবে স্টেডিয়াম এলাকার? এটা সম্ভব, অসম্ভব না, তবে বেশ চ্যালেঞ্জিং বাংলাদেশের বাস্তবতায়। কারণ আমি যদি খুব সহজভাবে বলি, দোকান যে বরাদ্দগুলো বাতিলের কথা বলা হচ্ছে, সেটা কমলাপুরে হোক, কমলাপুরেরটা বলা হয়েছে, জাতীয় স্টেডিয়ামে এখনো বলেনি। যদি আপনি স্টেডিয়ামে এলাকায় যদি দোকান রাখেন, তাহলে কিন্তু অন্যান্য লোকজনের আনাগোনা থাকবে, এবং সবচেয়ে বড় কথা, সেখানে কিছু নিয়ন্ত্রণ দরকার। যেমন যাদের দোকান যারা ব্যবহার করছেন, তারা কিন্তু সেই দোকানের পরিবর্তে, মানে দুঃখিত, শুধু দোকানের ভিতরে মালামাল না রেখে সে মালামালগুলো কিন্তু বাইরে রাখছেন, যত্র গাড়ি পার্ক করছেন, ভ্যান রেখে দিচ্ছেন, মালামাল ওঠানামা করছেন। এদেরও কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে, এবং নানা ধরনের মানুষজন আনাগোনা রয়েছে। তারপরেও সন্ধ্যার পরে যেটি বললেন পরিচালক ক্রীড়া এনএসসি, যে চেষ্টা করবেন যে পরিবেশটা ফেরানো যায় কিনা, মানুষ যেন আসতে উদ্যমী হয়, উদ্যোগ নেয়। তো সেটা যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণটা খুব জরুরি, এবং সেক্ষেত্রে বেশ চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে, এবং বের হওয়ার জায়গাগুলো আসলে কন্ট্রোল করতে হবে, সেই গেটগুলো আসলে কন্ট্রোল করা উচিত। জায়েদ পারভেজ চৌধুরী, প্রথমেই জানতে চাই যে আমরা শুনেছিলাম যে যেদিন ক্রীড়া প্রতিমন্ত্রী গিয়েছিলেন স্টেডিয়াম এলাকায়, তিনি বলেছিলেন পরের দিন থেকে, যেহেতু ছুটির দিন ছিল, রবি সোমবার থেকে আসলে ট্রাফিক কিংবা পুলিশ কন্ট্রোল বুথ বসানোর কথা। সেটা আসলে শুরু হয়েছে কিনা, হচ্ছে কিনা, কিংবা প্রথম ধাপগুলো আসলে কি? রাইট, এখানে আসলে যেহেতু আমরা ওইখানে পরিদর্শনের পর মাননীয় প্রতিমন্ত্রীর মধ্যে একটা সিদ্ধান্ত জানিয়েছেন, বাট আপনারা জানেন এখানে অনেক দিন যাবৎ অনেক দোকানপাটগুলো কিছু নিয়মের মধ্যে চলছে আর কি। আমরা হঠাৎ করে তাদের উঠিয়ে দিলে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে, তার কারণে আমরা অলরেডি মাইকিংয়ের ব্যবস্থা করেছি, যে আমরা যেটা কার্যক্রম করতে চাই এটা মাইকিংয়ের মাধ্যমে আমরা জানাচ্ছি। এবং আমাদের যে ডিএমপি কমিশনার কিন্তু সেদিন উপস্থিত ছিল, সো উনিও বলেছেন, ওনার সাথে আমরা পরামর্শ করে আমরা প্রত্যেকটা যে প্রবেশ পথে আমরা সিকিউরিটি বুথ, যেটা পুলিশের বুথ বসাতে চাই। সো এটা আমাদের পরিকল্পনা আছে, যাতে এখানে ইন আউটের ক্ষেত্রে একটা স্বচ্ছ প্রক্রিয়া থাকে, যাতে এই যে আপনি আমাদের যেটা চ্যালেঞ্জ আছে, উনি যেটা বলছেন, যে যাতে কোনো মাদকাসক্ত কোনো পরিবেশ এখানে তৈরি হতে না পারে ভবিষ্যতে, এটার জন্য আমরা অলরেডি আমরা টিম গঠনের জন্য কমিটি গঠন করে দিচ্ছি। আমরা এটা অলরেডি আলোচনা হয়েছে, ইন্টারনাল আমাদের মিটিং চলছে, এটা দ্রুতই আপনারা জানতে পারবেন।
আপনার কি পরিকল্পনা নিয়েছে এবং কিভাবে বাস্তবায়ন করছে। আচ্ছা, দ্রুতই আমরা সেই পরিকল্পনাটা জানতে চাই এবং অন্য স্টেডিয়ামগুলো আসলে কিভাবে চলবে কিংবা নতুন স্টেডিয়াম তৈরি হলে আসলে আবারও দোকান হবে কিনা আমরা এইসব জানতে চাই আপনার কাছে। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের স্টেডিয়ামগুলোর অব্যবস্থাপনা নিয়ে। আপনারা জানেন যে পৃথিবীর আর কোথাও স্টেডিয়াম তৈরি হলে দোকানের কোনো ব্যবস্থা নেই, কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে স্টেডিয়াম তৈরি হয় সঙ্গে দোকান তৈরি হয় এবং তার থেকে শুরু হয় একটার পর একটা অব্যবস্থাপনা। আমাদের সঙ্গে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী, সাবেক ফুটবলার তিনি। আছেন আমাদের চ্যানেল 24 সিনিয়র রিপোর্টার ফয়জুল ইসলাম। আমরা বিরতির আগে জাহেদ পারভেজ চৌধুরীর কাছে বলছিলাম যে আসলে এরকম সিস্টেমে কখনোই আসলে স্টেডিয়াম কালচার পৃথিবীতে কোথাও নেই, যেটা আমরা বলছিলাম যে দোকান থাকলেই মানুষের আগমন হবে এবং আগমন হলেই আপনি আসলে জায়গাটাকে নিয়ন্ত্রণে নিতে পারবেন না। সেই জায়গায় আমাদের নতুন স্টেডিয়াম যেখানেই যখন হোক আবারও কি দোকান হবে কিনা, সরকার কি ভাবছে সেটা আমরা জানতে চাই এবং এই দোকানগুলোকে আসলে নিয়ন্ত্রণ করার ব্যাপারে কি করা যায়। কমলাপুর স্টেডিয়ামের দোকানের বরাদ্দ বাতিল হবে গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন। আর জাতীয় স্টেডিয়ামের ক্ষেত্রে, হকি স্টেডিয়ামের ক্ষেত্রে, সাঁতার ফেডারেশনের যে স্টেডিয়াম আছে সেখানে কি হবে, ভবিষ্যতে আপনাদের প্ল্যানটা কি? ওয়েল, গতকালকে যেটা আপনারা দেখতে পেয়েছেন, উনি নিজে সরজমিনে কমলাপুর স্টেডিয়াম ভিজিট করার পর দেখলো যে এখানে কিছু অটো রিকশার গ্যারেজ আছে, চার্জিং স্টেশন এগুলো আছে, যেটা আসলে স্পোর্টসের সাথে টোটালি যায় না আর কি। সো উনি অলরেডি দোকানগুলো সবগুলো বরাদ্দ ক্যান্সেল করেছেন। সাথে সাথে বলছেন এখানে যাতে স্পোর্টস রিলেটেড, যেমন জিমনেশিয়াম তৈরি করা, তারপর জিম তৈরি করা, যেখানে স্পোর্টসের যে মিডিয়া সেন্টার থাকা, স্পোর্টস রিলেটেড বিভিন্ন ক্লাবগুলোর হয়তো এখানে অফিস থাকতে পারে। বিভিন্ন ফেডারেশনের জন্য অনেক সময় আমরা সঠিক জায়গা দিতে পারি না, সো ওনাদের জন্য টোটাল স্পোর্টস রিলেটেড ব্যবস্থাপনা থাকবে, যাতে করে এখানে আপনি যেটা বলেছেন জটিলতাটা, এটা বিগত দিন থেকে হয়ে আসছে। সো আমরা আগামীতে যেগুলো হবে সেগুলোতে যাতে এই ধরনের দোকানপাট গড়ে না ওঠে, স্পোর্টস রিলেটেড কার্যক্রম থাকে, ওটার জন্য আমরা সুপারিশ বা নীতিমালা তৈরি করব। নতুন স্টেডিয়ামের ক্ষেত্রে কি দোকান আবারও সরকার ভাববে না? না, এটা আসলে টোটালি আপনারা নিজেরাই জেনেছেন যে এটা তো অনেক দিনের আগের প্ল্যান। সো এটা এখন এই যে প্রবলেমগুলো ফেস করছে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে, সো আগামীতে যাতে এই ধরনের প্রবলেম তৈরি না হয় সেটা এখন থেকে আমরা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে যাতে স্টেডিয়ামে যেসব বাণিজ্যকরণ যেগুলো আছে, বিভিন্ন ফ্রিজ, টিভি, টেলিভিশন, হ্যাঁ, এসির দোকান, এগুলো যাতে না থাকে সেটার ব্যবস্থা রাখা। আচ্ছা, মানে আরেকটা জিনিস এরই সঙ্গে জানতে চাই যে আমাদের জাতীয় স্টেডিয়ামের সঙ্গে একটা ইনডোর স্টেডিয়াম আছে, সেটা দীর্ঘদিন ধরে এসির সংকটে ভুগছে এবং গতকালই খুব সম্ভবত ক্রীড়া প্রতিমন্ত্রী তিনিও ভিজিট করেছেন, আরও একবার করেছেন। এবং আপনার কি মনে হয় যে মানে এই সমস্যাগুলো কেউ মেইনটেনেন্সের দায়িত্ব নেয় না পুরো স্টেডিয়ামগুলো তৈরির পরে? মানে কার আন্ডারে এইটা পরিষ্কার করার দায়িত্ব থাকবে, কার আন্ডারে এইটার গেট খোলার দায়িত্ব থাকবে, এই দায়িত্বটা জাতীয় ক্রীড়া পরিষদও কাউকে দেয় না কিংবা নিজেরাও আসলে কোনোভাবে সেটা ম্যানেজ করে না, যে কারণে আসলে কিছুদিন পর পর এই সমস্যাগুলো সামনে আসে। বড় বড় ইনভেস্টমেন্ট করার পরও সেটার আসলে ফিডব্যাক দীর্ঘদিন ধরে পাওয়া যায় না। রাইট, এখানে অনেকগুলো ফেডারেশনগুলো এইসব স্টেডিয়াম বা আপনার যে অডিটোরিয়ামগুলো কিন্তু বরাদ্দ দেওয়া হয়, সো তারা ব্যবহার করার পর আমি মনে করি যে ফেডারেশন যে দ্রব্য বা যে ব্যবস্থাপনা ব্যবহার করে তাদেরই কিন্তু মেনটেন করা উচিত, এনএসসি তদারকি করবে। সো এটার জন্য সুনির্দিষ্ট একটা নীতিমালা বা কি প্রক্রিয়া করা যায়, এটা নিয়ে আমরা একটা নতুন পরিকল্পনা করতে পারি। আচ্ছা, ফয়জুলের কাছে জানতে চাই, ফয়জুল, স্টেডিয়াম এলাকায় মানে যেটা প্রতিশ্রুতি মন্ত্রণালয়ের এবং ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের, আপনার কি মনে হয় যে আসলে কোন জায়গাটায় পরিবর্তনটা শুরু হতে পারে কিংবা আর কি কি সমস্যা সামনে আসতে পারে যেগুলো আসলে চ্যালেঞ্জ ফেস করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে? সবচেয়ে বড় কথা হলো কঠোর হতে হবে। এই অর্থে বলছি, ধরুন যখন আপনি বিভিন্ন জনকে সরাবেন, অনেকের পেছনে অনেকের, আমি যদি খুব স্পেসিফিক করে বলি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে। অনেকে সরাতে গেলে বা অনেক সিদ্ধান্ত নিতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক চাপ আসতে পারে, বিভিন্ন ধরনের আসতে পারে। তো এই বিষয়গুলো সবচেয়ে বড় কথা কঠোর হতে হবে। অনেক সময় আপনার খুব কাছের মানুষজনের দোকানপাট বলেন বা অন্যান্য কোনো স্থাপনা নিয়েও কাজ করতে হতে পারে, বা যারা কাজ করবেন সাপোজ, তো সেক্ষেত্রে কঠোর হতে হবে। প্রথম কথা হলো কঠোর হতে হবে এবং দেশের মানুষের কথা চিন্তা করে এখন পর্যন্ত দেখছি যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। বিশেষ করে ক্রীড়া প্রতিমন্ত্রী দেখলাম যে তিনি একটা চ্যানেল 24 সংবাদ প্রচারের পরপরই তিনি 24 ঘন্টা না পেরোতে যে উদ্যোগটা নিয়ে চ্যানেল 24-এর জন্য নিতে হবে তা না, তিনি দেশের ক্রীড়ার জন্য উদ্যোগটা নিয়েছেন এবং কমলাপুর স্টেডিয়ামের সমস্যাগুলো সমাধানের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে এসেছেন। তো এইভাবে যদি তিনি
কঠোর থাকেন তিনি বা জাহিদ পারভেজ চৌধুরী বা যারা আছেন দায়িত্বে রয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের, তারা যদি কঠোর হয়ে কাজটা যদি করেন এবং তাদের যে লক্ষ্যটা তারা সেট করেছেন সেটা যদি ঠিকমতো যদি সবকিছু বাদ দিয়ে যদি সেদিকে ফোকাস করেন, আর মনে হয় পরিবর্তনটা হয়তো খুব শিগগির, পুরোপুরি না হলে কিছুটা হলে আমরা দেখতে পাবো এবং দেশের মানুষ হয়তো সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে। জাহিদ পারভেজ চৌধুরীর কাছে এমনি আমার প্রশ্ন যে আপনি বাইরে থেকে এসেছেন, আমলারা জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ন্ত্রণ করে কিংবা পরিচালনা করে, সেখানে আপনার আসলে নতুন দায়িত্বে কেমন ফিল করছেন কিংবা কোন জায়গাটায় আসলে চ্যালেঞ্জিং মনে হচ্ছে? উনি যেটা বলেছেন যে কঠোর হতে হবে, আসলে এটা তো দেশের স্বার্থে কাজ করা, এখানে দল মত ব্যক্তির ঊর্ধ্বে উঠে এসেই কাজ করতে হবে। অলরেডি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এগুলো নিয়ে চিন্তাই করে না যে কোনো দলের ব্যক্তির প্রভাব এটা এখানে আসবে প্রভাবিত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি জানেন উনি একজন ক্রীড়া বান্ধব এবং ক্রীড়াপ্রেমী মানুষ। সো উনি স্পোর্টসের জন্য অলরেডি ওনার নির্বাচনী ইশতেহারে কিন্তু স্পোর্টস নিয়ে স্পেশাল পরিকল্পনা উনি দিয়েছেন। ক্রীড়া হবে পেশা, সেটা তিনি বলেছেন। পেশা পরিবার পায় ভরসা, এটা যেটা এই পেশা হিসেবে প্রতিষ্ঠাকরণে যে উদ্যোগ বা কাজ করতে হবে, এটা আমরা বাস্তবায়নে কোনো রকম ছাড় এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে না বলে আমরা মনে করি। আমিনুল হক মাননীয় প্রতিমন্ত্রী উনি কঠোর এবং এইসব বাস্তবায়নে উনি কোনো জায়গায় ছাড় দিবে না। আর আপনার দায়িত্বে কেমন? আপনার যদিও আপনার মেইন দায়িত্ব ক্রীড়াকে নিয়ে কাজ করা, মানে খেলাধুলা ফেডারেশনগুলোর কার্যক্রমকে অ্যাক্টিভ রাখা কিংবা আরও বেশি বাড়ানো, সেই জায়গাটায় আপনার মেইন কাজ। আপনার লক্ষ্যটা আসলে কেমন সেটা জানতে চাই। আপনার কাজের লক্ষ্যটা আপনি কি ঠিক করেছেন? আমি আসলে আমার ব্যক্তিগত যেটা মতামত, আমি মাঠের লোক, মাঠ থেকে উঠে আসা, আমি দেশের হয়ে খেলেছি, দীর্ঘদিন এই ক্রীড়ার সাথে সম্পৃক্ততা আমার আছে। আমি এখানকার মানুষজনকে চিনি কম ভালো, আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। সো আমি মনে করি যে আমরা সম্মিলিতভাবে পরিকল্পনা করছি যাতে বাংলাদেশে একটা স্পোর্টস কালচার তৈরি করা যায়। সো এই কালচার তৈরি করতে গেলে সো ক্রীড়াকে যে পেশা হিসেবে আমরা নিয়েছি, এটাকে প্রতিষ্ঠিত করতে হলে এখানে কিছু ব্যবস্থাপনা বা প্ল্যানিংয়ের প্রয়োজন আছে, যেগুলো আমরা অলরেডি হাতে নিয়েছি। সো আমরা করি যে এটা একটা হয়তো আমরা শুরু করেছি, এই প্রক্রিয়া চলতে থাকলে একসময় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনার নিজের কোনো স্বপ্ন আছে কিনা? আমরা একদমই শেষ পর্যায়ে, যে আপনি এই জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া দায়িত্বে যতদিনই থাকবেন, যে কোন কাজটা করে যেতে চান কিংবা কি দেখে যেতে চান? আমি আসলে আমার টার্গেট হচ্ছে বর্তমান সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করা। এটা আমি মনে করি, যেহেতু আমি বর্তমান যে সরকার এসেছে সেই সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি নিয়োগ পেয়েছি। সো আমি মনে করি সরকারের কার্যক্রমকে সাকসেসফুল করাই আমার প্রথম উদ্দেশ্য। তারপর হচ্ছে আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে আমাদের দেশে খেলাধুলা যাতে রেগুলার হয়। এই যে 3 মাস 6 মাসের অনেক সময় হয় না, এশিয়ান গেমস, সাফ গেমস বা খেলাকে কেন্দ্র করে অনুশীলন শুরু করা, এটা আমরা এই প্রক্রিয়া থেকে বের হতে চাই। আমরা চাই সারা বছর ট্রেনিংয়ের মধ্যে থাকবে খেলোয়াড়রা এবং পাইপলাইনটা থাকবে, ট্যালেন্ট হান্ট থাকবে, একদম যে বাচ্চা থেকে খেলার উঠে আসবে, তারা একটা সময় খেলা শেষ করে কোচিংয়ে যাবে বা সংগঠক হিসেবে পরিণত হবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আচ্ছা, এখানে কোনোভাবে 3 মাস 6 মাস হবে না, স্কুলের মতো যেমন বাচ্চারা 6 মাসে পরীক্ষা দেয়, 9 মাসে পরীক্ষা দেয়, বছরে পরীক্ষা দেয়, বাট সারা বছর তারা পড়াশোনা করে। এক ক্লাস থেকে আরেক ক্লাসে যায়, এক ধাপ থেকে আরেক ধাপে যাবে, এই পুরো ধারাবাহিক ক্রমটা আপনি চালু রাখতে চান। আর আমরা অলিম্পিকে আমরা একটা পদক জিততে চাই। ধন্যবাদ আপনাকে জাহিদ পারভেজ চৌধুরী। অনেক বড় স্বপ্নের কথা বলেছেন, অলিম্পিকে পদক জয়, সেটা দেরিতে হলেও শুরুটা হতে পারে এখনই। এবং যেটা বলছেন ধারাবাহিকভাবে বাংলাদেশের খেলাধুলার কার্যক্রম চালিয়ে যেতে চান, এই মানে এই ইচ্ছাটা আসলে পূরণ হোক, সেটাই আমরা চাই। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।